তো কেমন আছো তোমরা? দ্য গেট অফ মিস্টিক্যাল রিলেমের আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, শিমু জনকন নামের ছদ্মবেশে ব্ল্যাক ফক্স গ্যাংকে সাহায্য করে আর গোল্ডেন ড্রাগন গ্যাংকে অনেক সহজেই হারিয়ে দেয়। ব্ল্যাক ফক্স গ্যাংকে সাহায্য করার ওর দুইটি কারণ রয়েছে। প্রথমটি হচ্ছে ব্ল্যাক ফক্স লোকেদের সাহায্য করে, আর দ্বিতীয়টি হচ্ছে ব্ল্যাক ফক্সের মেম্বারদের দিয়ে ও সেই মার্কসম্যানকে খুঁজছে যে ওর বন্ধু আর তার ফ্যামিলিকে মেরেছিল। এছাড়া শিমুর সেই রোগটাও বাড়ছিল, যার জন্য ওর সেই স্পিরিচুয়াল পিলটা লাগতো। এখন এই এপিসোডের শুরুতে আমরা ব্ল্যাক ফক্সের মেম্বারদের দেখতে পারি ওরা পার্টি করছিল, কারণ ওদের গ্যাং এখন 1 নম্বরে চলে এসেছে। তখনই ওদের একটা মেম্বার উঠে ওদের লিডারের প্রশংসা করতে লাগে যে এটা তার জন্যই হয়েছে। তবে গ্যাং লিডার বলে সে একা কিছুই করেনি, যদি ওরা না থাকতো তাহলে সে একা কিছুই করতে পারতো না। সবাই তখন বলতে লাগে যে ওদের লিডার কত ভালো। তখনই কেউ একজন ওদের গেট ভেঙে ঢুকে পড়ে। এটা দেখে সবাই তো রেগে যায়। ওদের টিমের মোটা লোকটি এগিয়ে এসে বলে, তুই আমাদের গেট ভাঙায় সাহস পেলি কোথা থেকে? এটা বলে মারতে এগিয়ে যায়, তবে এক এটাকেই ওই লোকটা সিটকে দূরে এসে পড়ে। এটা দেখে সবাই বলতে লাগে এটা তো তিয়ানবেন, আরও খুবই স্ট্রং কাল্টিভেটার। তাই সবাই একসাথে তিয়ানবেনের উপর আক্রমণ করে, তবে এতে তিয়ানবেনের কিছুই হয় না, ও এক এটাকে সবাইকে হারিয়ে দেয়। এরপর ওদের লিডারও তিয়ানবেনের উপর আক্রমণ করে, তবে সেও ওর সামনে কিছুই না। তিয়ানবেন লিডারের উপর দাঁড়িয়ে বলে এ তো খুবই দুর্বল, এ কি করে কোনো গ্যাংয়ের লিডার হতে পারে। এরপর তিয়ানবেন বলে আমি শুধু জনকনের সাথে ফাইট করতে এসেছি, তোমাদের সাথে ফাইট করার আমার কোনো ইচ্ছে নেই, তাই জলদি তাকে ডাকো। লিডার বলে জনকন ওর ইচ্ছে মতো এখানে আসে, তাই সে চাইলেও তাকে রাখতে পারবে না। এটা শুনে তিয়ানমেন বলে জনকন যদি এখানে না আসে তাহলে আমি তোমাদের গ্যাংকে তো শেষ করবই, আর তোমাদের সব মেম্বারকেও মেরে ফেলবো। এটা শুনে একটা লোক এগিয়ে এসে বলে আমি জনকনকে ডাকার মেসেজ পাঠাচ্ছি, তোমার এমন কিছু করার প্রয়োজন নেই। এইদিকে শিমু তো চিন্তায় পড়ে আছে, কারণ ওর কাছে টাকা নেই। ওর বোন যে টাকাগুলোকে দিয়েছিল সেগুলো দিয়েও প্রয়োজনীয় সামগ্রী কিনে ফেলেছে। এরপর শিমু ঝংসুর দেওয়া সেই বক্সটা খোলে। ওইখানে সে নিজের বডির কাল্টিভেশন কিভাবে বাড়ানো যায় সেটা পড়তে লাগে। পড়তে পড়তে ও একটা ইঁদুরের ব্যাপারে জানে যেটা ট্রেজার খুঁজতে সাহায্য করে, আর ওই ইঁদুরটা ও একটা মাউন্টেনে পাবে। এটা দেখে তো শিমু অনেক খুশি হয়, কারণ ওর টাকার সমস্যা দূর হয়ে যাবে। তখনই শিমুর কাছে সেই মেসেজ পৌঁছায় যেখানে লেখা ছিল শিমুকে ওদের খুবই প্রয়োজন। ওইদিকে তিয়ানবেন তো ওদের সবার সাথে চাকরের মতো আচরণ করছিল আর ওদের অর্ডার দিচ্ছিল। অনেক দেরি হয়ে যাওয়ার পরও জনকন না আসায় তিয়ানবেন জিজ্ঞেস করে জনকন কি আদেও আসবে। ওরা বলতে লাগে জনকনের কাছে মেসেজ পৌঁছে গেলেই সে চলে আসবে। তবে তিয়ানবেনের তো মাথা গরম হয়ে যায়, আর তাই ও ওদের মারতে লাগে আর সোজা লিডারকে মারতে চলে যায়। তখনই জনকন চলে আসে, যেটা আসলে আমাদের শিমু ছিল, শুধু মাস্ক পরা ছিল। ও তিয়ানবেনের অ্যাটাক থামিয়ে দেয়। লিডার জনকনকে বলে এ হচ্ছে তিয়ানবেন, আর ও খুবই স্ট্রং, তাই ওর থেকে একটু সাবধানে থেকো। জনকন বলে তুমি তো খুবই ভালো পরিবার থেকে বিলং করো, তাহলে এরকম ছোট একটা গ্যাংয়ের উপর আক্রমণ কেন করলে? তিয়ানবেন বলে আমি এই জেনারেশনের সবচেয়ে স্ট্রংগেস্ট হতে চাই, আর আমি তোমার ভালোই প্রশংসা শুনেছি, তাই তোমাকে চ্যালেঞ্জ করতে এসেছি। এখন ওরা দুজন ফাইট করতে শুরু করে। তিয়ানবেন পুরো চেষ্টা করছিল শিমুর উপর ডেডলি অ্যাটাক করার জন্য, তবে শিমু ওর সব অ্যাটাক থেকেই বাঁচার চেষ্টা করছিল। এরপর শিমু ওর হাতের মুঠোয় এনার্জি একত্রিত করে আয়রন ফিস্ট দিয়ে একটা পাঞ্চ করে, ফলে ওইখানে একটা শক ওয়েভ ক্রিয়েট হয় আর দুজনেই সিটকে দূরে সরে যায়। তবে তিয়ানবেন দ্রুত আবার শিমুর উপর আক্রমণ করতে শুরু করে। শিমু ডজ করতে করতে ওর ওয়েপন ধরে ফেলে। তিয়ানবেন বিভিন্নভাবে শিমুর উপর আক্রমণ করে, তবে শিমু সব আক্রমণ থেকে বেঁচে যাচ্ছিল। এবার তিয়ানবেন সরাসরি উপর থেকে আক্রমণ করে, তবে শিমু সেটা ব্লক করে দেয়, ফলে ওর ওয়েপন ছিটকে দূরে সরে যায়। এতে শিমু ভালো একটা সুযোগ পেয়ে যায়, তাই ও তিয়ানবেনের উপর একের পর এক পাঞ্চ করতে লাগে। তিয়ানবেন সামলাতে না পেরে দ্রুত ওর ওয়েপনের কাছে চলে যায় আর বলে আজকের জন্য এইটুকুই ঠিক আছে। শিমু বলে তুমি কি লড়াই ছেড়ে ভয় পালাচ্ছ? তিয়ানবেন বলে আমি এইটুকু তো বুঝতে পেরেছি যে তোমার বডি অনেক স্ট্রং, আর আমি তোমাকে এত সহজে হারাতে পারবো না, তাই আপাতত আমি চলে যাচ্ছি। যাওয়ার আগে তিয়ানবেন একটা টাকার পোটলা ফেলে যায়, ও যে ক্ষতিগুলো করেছে তার ক্ষতিপূরণ হিসেবে। তিয়ানবেন চলে যাওয়ার পর শিমু মনে মনে ভাবতে লাগে আজও এইটুকু তো বুঝতে পেরেছে যে ও শুধু ওর বডি স্ট্রেন দিয়ে পাওয়ারফুল কাল্টিভেটরদের সাথে ফাইট করতে পারবে না। আজ তো কেবল তিয়ানবেন এসেছে, আগে না জানি কে কে আসবে ফাইট করতে, তাই ওকে আরো স্ট্রং হওয়ার দিকে ফোকাস করতে হবে। এরপর সিন শিফট হয় আর আমরা ঝংসুকে দেখতে পারি। ও ভু ফ্যামিলির লিডারের সাথে বসেছিল। ও জিজ্ঞেস করে ওর কি বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে। লিডার বলে বিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আর তুমি সবে সবে তোমার বাবাকে হারিয়েছো, তাই আমার মনে হয়েছে বিয়ে এখন একটু পোস্টপন্ড করাই ঠিক হবে। লিডার বলে যদিও এখনো বিয়ের ডেট ফাইনাল হয়নি, তবে তোমার যতদিন ইচ্ছে ততদিন এখানে থাকতে পারো, আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই বলতে পারো।
ঝংসু বলে আমার কোনো সমস্যা নেই। আর ও বলে যে আমি লিডারের বেশি সময় নষ্ট করতে চাই না, তাই ওইখান থেকে চলে যায়। তখনই লিডারের কাছে তার ছেলে বুইয়ান আসে। সে জিজ্ঞেস করে তুমি কি সত্যি আমার বিয়ে ওর সাথে দিবে? লিডার বলে ওই মেয়ের কাছে ওর বাবার ট্রেজার রয়েছে, আর আমাদের ওই ট্রেজারের খুবই প্রয়োজন। যখনই আমরা ওই ট্রেজার হাতে পেয়ে যাব, ওই মেয়েকে আমরা ঠিকানায় পাঠিয়ে দেব। আর তুমি টেনশন নিও না, কেবল তো শুধু বিয়ে ঠিক হয়েছে, বিয়ে হয়ে যায়নি। সিন আবার শিফট হয়ে শিমুর উপরে আসে। ও একটা ফাঁকা গলি দিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। তখনই ওর সামনে জিন পরিবারের ফিফথ এল্ডার আসে। এসে শিমুকে বলে তুমি এসেছো মাত্র কয়েক বছর হয়েছে, আর তাতেই তুমি সব গ্যাংয়ের উপর কন্ট্রোল করতে শুরু করেছো। আর অনেক গ্যাং তো তোমাকে ভয়ও পায়। শিমু চুপচাপ যাওয়া ধরে আর বলে আমি জানি না তুমি কোন ব্যাপারে কথা বলছো। তখন ফিফথ এল্ডার বলে তোমার তোমার থেকে বড় মাস্টারের সাথে দেখা হয়েছে, আর তুমি তাকে ঠিকমতো গ্রিডও করনি। আমি কি তোমাকে এটাই শিখিয়েছিলাম? এটা শুনে শিমু ফিফথ এল্ডারকে বলে মনে হয় আপনি আমাকে অন্য কেউ ভেবে ফেলেছেন। তখন ফিফথ এল্ডার শিমুর কাছে এসে বলে আমি জানি এই মাস্কের পিছনে শিমু রয়েছে, আর সে ওর বাড়ির দিকে যাচ্ছে। এটা শুনে শিমু বুঝে যায় যে ও ফিফথ এল্ডারের কাছে কিছুই লুকাতে পারবে না। তাই ও ওর মাস্ক খুলে ফিফথ এল্ডারকে সুন্দর করে গ্রিট করে বলে যে আমি ক্ষমা চাচ্ছি, আমি আপনাকে প্রথমেই গ্রিট করিনি। ফিফথ এল্ডার বলে তুমি টেনশন নিও না, আমি তোমার এই আইডেন্টিটির ব্যাপারে কাউকে বলিনি। এরপর সে বলে তুমি ভালো কাজ করেছ যে সব গ্যাংয়েদের শুধরে ফেলেছ। তবে শিমু বলে আমি এগুলো শুধু টাকার জন্য করছি। ফিফথ এল্ডার বলে তুমি এগুলো শুধু টাকার জন্যই করছো না, তুমি সেই মার্ডারে ইনভেস্টিগেশনও করছো। যেই মার্ডারে তোমার ফ্রেন্ড আর তার ফ্যামিলি মারা গিয়েছিল। ফিফথ এল্ডার বলে আমিও ওই মার্ডারে অনেক ইনভেস্টিগেশন করেছি, কিন্তু তেমন কিছু হাতে পাইনি। আমার মনে হয় এই মার্ডারের পিছনে বড় কারো হাত রয়েছে, তাই তুমি একটু সাবধানে থেকো। শিমু বলে আমি জানি আপনি আমাকে নিয়ে টেনশন করছেন, কিন্তু আমার মনে হয় আমার বাবার মৃত্যুর পেছনেও ওই লোকেরই হাত রয়েছে। তাই আমি এই মার্ডারে একটু বেশি ইনভেস্টিগেশন করছি। তাই আপনি আমাকে নিয়ে টেনশন করবেন না, কারণ আমি অনেক সাবধানতার সাথে প্রতিটা পদক্ষেপ নিচ্ছি। ফিফথ এল্ডার জানে যে শতবারণ করলেও শিমু থামবে না। তাই সে শিমুকে বলে আমি যেই ব্যাপারে বলেছি সেটা মাথায় রেখো, আর এখন সোজা বাড়ি চলে যাও। তখনই আমরা দেখতে পারি কিছু লোক শিমুর উপর নজর রাখছে আর ওর পিছু করছে। পরের দিন সকালে আমরা আবারও ফিফথ এল্ডারকে দেখতে পারি, যে তার ছেলে জিনচেনকে কাল্টিভেশন করাচ্ছিল। তবে জিনচেন খুবই যন্ত্রণা অনুভব করছিল, কারণ ওর বডি এটা সহ্য করতে পারছিল না। জিনচেন যন্ত্রণায় থাকার পরও ফিফথ এল্ডার ওকে যন্ত্রণা সহ্য করতে বলে, কারণ জিনচেন যদি ফেল হয় তাহলে অনেক বড় ব্যাকস্ল্যাশ হবে, আর যেটা ওর জন্য একদমই ভালো হবে না। তাই ও হার মানে না আর সহ্য করতে লাগে, আর সবটা সহ্য করেও নেয়। কিন্তু এরপরও ফিফথ এল্ডার ততটা খুশি হয় না আর ওকে বকা দিতে লাগে। তখনই ওইখানে ওদের এক চাকর এসে বলে বুয়াং মাস্টারের সাথে দেখা করতে এসেছে। ফিফথ এল্ডার তখন জিনচিয়ানকে যেতে বলে আর সাথে ট্রেনিংও করতে বলে। জিনচিয়ান এত বকা খাওয়ার পর যেতে লাগে, তবে ওকে রাগান্বিত লাগছিল। এরপর আমরা দেখতে পারি সত্যি সত্যি বুয়ান জিনচিয়ানের সাথে দেখা করতে এসেছে। বুয়ান ওর খারাপ মুড দেখে জিজ্ঞেস করে কি হয়েছে। জিনচিয়ান বলে আমার বাবা আজকাল অনেক বেশি আমাকে শিমুর সাথে তুলনা করছে, আর সবসময় এটা বলে আমি নাকি শিমুর থেকে অনেক বেশি দুর্বল। আমি যদি তাড়াতাড়ি প্রোগ্রেস না করি তাহলে শিমু আমার থেকে আরো বেশি পাওয়ারফুল হয়ে যাবে। এটা শুনে বুয়ান বলে হ্যাঁ, আমিও শিমুর ব্যাপারে অনেক কিছু শুনেছি। শিমু তো একটা বাইরের ছেলে যে শুধু শুধুই তোমাদের পরিবারে থাকছে। এরপর বুয়ান জিনচ্যানের কাছে এসে বলে তুমি চাইলে আমি শিমুর সাথে ডিল করতে পারি। এইখানে ডিল বলতে তো বুঝতেই পারছো যে শিমুকে কোনো রাজনৈতিক প্যাচ বা ওকে মেরে ফেলার মতো কোনো প্ল্যানিং করছে। এখন আগে কি হবে সেটা আমি নিজেও জানি না, তাই সবাই একসাথে নেক্সট এপিসোড দেখবো। আর নেক্সট এপিসোডের জন্য অবশ্যই নেক্সট এপিসোডটা কমেন্ট করে লিখো।